এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন, নিচে মেঘ, ওইদিকে সূর্য, ও অসাধারণ। আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছি, এত সুন্দর ভিউ, মিস করা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা বারবার দেখতে ইচ্ছে করছে, আর পুরো মেঘের স্তর, সাদা মেঘের স্তর। গুড আফটারনুন, এখন বাজে 2:30, আর আমরা এইমাত্র উপরে নাথুলা পাস থেকে নিচে আসলাম। এখানে একটু ছবি টবি তুললাম। এখানে ফ্রোজেন লেক ছিল, আরও আমরা যা যা করেছি সেগুলো আপনারা প্রিভিয়াস পার্টে দেখে নিয়েছেন। আপনারা যদি প্রিভিয়াস পার্ট না দেখে থাকেন তো সেখানে দেখে নিন। প্রচুর আনন্দ করেছি আমরা নাথুলা পাশে এসে, অনেক রকম ভিডিও করেছি, ব্যাপক আনন্দ হয়েছে। চায়নার বর্ডার দেখেছি, কি বলবো, একটা আলাদা রকম ফিলিং। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন। সো আমরা এখন যাব বাবা মন্দির আর ছাঙ্গু লেক। নাথুলার আগে নাথুলা ঢোকার যে গেট ছিল সেই গেটের কাছে গোপ্রো খুলে রাখতে হয়েছিল, তো যার জন্য ওই উপরে ওটার ভিডিও তখন করতে পারিনি। কিন্তু এখন আবার ওখান থেকে নেমে এসে গেট থেকে বেরিয়ে গোপ্রো লাগিয়ে নিয়েছি। এখন যাচ্ছি বাবা মন্দির। বাহ, ভ্যালিটা তো ব্যাপক ব্যাপক ভ্যালি, আর এই জন্যই আর্মি এখানে ক্যাম্প বানিয়েছে। তাকে এখানে ভিডিও করবো না, আরেকটু এগিয়ে গিয়ে করি। সো যেটা বলছিলাম, এখন বাবা মন্দির যাওয়ার জন্য যে রাস্তা, এই রাস্তায় গোপ্রো ইউজ করলে কোনো অসুবিধা নেই। সো এখানে আবার গোপ্রো লাগিয়ে নিয়েছি, আর অপূর্ব সুন্দর লাগছে ভাই। এটা লাদাখের ছোট ভাই। লাদাখে যেমন বাঞ্জার পাহাড়, এই জায়গাটাও পুরো বাঞ্জার না, হালকা ঘাস রয়েছে, কিন্তু ভিউটা দূর থেকে দেখলে বা ছবিতে দেখলে অনেকটা ওই রকম লাগবে, ব্যাপক লাগছে। ওই জন্যই আমি ভাবি অনেকে এই নাথুলা আর লাদাখের মধ্যে কনফিউজ হয়ে যায় কেন, এই কারণে। নিচের যে লেকটা আছে সেখানেও দেখছি এখনো অনেক, মানে উপরের স্তরটা বরফ রয়েছে। ফ্রোজেন লেক পুরোপুরি বলা যাবে না, উপরের স্তরটা বরফ রয়েছে। আমরা এখন এসে গেছি বাবা মন্দির। বাবা মন্দিরের স্টোরি আমি বলছি একটু পরে, আগে বাবা মন্দিরটা দেখে নিই, তারপর বাবা মন্দিরে কি স্টোরি আছে সেটা বলছি। আর ভজন বাবা কি যায়, নাথুলা। আর ওইখানে বাইক পার্ক করা আছে, ব্যাগটা বাইকেই রেখে দিয়েছি, আর পারছি না বইতে। এখানে ড্রোন অ্যালাউ নেই। আর ওই যে বাবা হরভজন সিং এর স্ট্যাচু, এই যে হরভজন সিংজির মন্দির। ভিতরে ঢুকে দেখে আসি, তার আগে জুতো খুলে নিয়েছি, ভিতরে ঢুকে দেখে আসি। ভিতরে ছবি তোলা যায় তো জানি না, যদি সবাই তোলে তাহলে আমিও তুলবো। लो भैया एक सिंह आपका और आप सभी को ये पता होगा कि जब ऐसे हादसे होते हैं तो आत्माओं को जल्दी से नहीं मिलती। উপরে একটা শিব মন্দির ছিল, শিব মন্দিরটার কাছে আর গেলাম না, ওটা অনেকটা উপরে। তার বদলে আমি যাবো এখন ওল্ড বাবা মন্দির। গ্রুপের অন্যান্য সদস্য যারা আছে তারা বলছে ওল্ড বাবা মন্দির যাবো না, তাদের খিদে পেয়ে গেছে, তারা এখানে খাচ্ছে, এই যে পিছনে এখানে খাচ্ছে। তো ওরা এখান থেকে ছাঙ্গু চলে যাবে। আমি এখান থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির যাব, তারপর আমি আবার ছাঙ্গুতে ফিরে আসবো, তারপর ওদের সঙ্গে মিট হবে। আর যদি মিট না হয় তাহলে হয়ে গেল, তাহলে একা একাই যেতে হবে, আর কি করা যাবে। সো টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি বেরোনো যাক। আমি বেরিয়ে পড়েছি, টানো বাই টানো। ওই দিকে দেখেছেন মন্দিরটা, শিব মন্দির, ওটাই আর যাইনি। আমি এখন যাব ওল্ড বাবা মন্দির, কারণ যতই হোক, যতই নতুন বাবা মন্দির দেখি না কেন, ওল্ড বাবা মন্দিরটা যদি দেখতে পাই একটা আলাদা রকম অনুভূতি পাবো। আর জেনারেলি কেউ যায় না ওখানে, কোনো ট্যুরিস্ট যায় না, তো সেই কারণেই আরও যাওয়ার ইচ্ছা। এই জায়গাটায় সুন্দর বরফ আছে আর সবাই ওই জন্য বরফের মধ্যে গিয়ে ছবি তুলছে। কিন্তু আমি একা আছি, শো ফালতু আর এখানে টাইম নষ্ট করবো না। আর ওরা ওদিক দিয়ে চলে যাবে যতক্ষণ, আমার ছবি তুলে দেওয়ার এই মুহূর্তে কেউ নেই। সেলফি ভরসা।
আমি কোথাও যখন বেরোই আমার কিন্তু একটাই টার্গেট থাকে, আমি যে জায়গাগুলোয় যাব সেইটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি ওই জন্য ব্রেকফাস্ট মোটামুটি ভালোই করে নিয়েছি, লাঞ্চ হলে হবে না হলে না হবে, কিন্তু সবাই সেটা পারে না, সবার দ্বারা হয় না। খিদে পেয়ে গেছে বেচারিদের, আর কি করবে, চলো ওরা খাওয়া খাক, আমি ঘুরে আসি। ওরা এই সিনগুলো মিস করলো, এই এত সুন্দর দৃশ্যগুলো মিস করলো। ও এখান দিয়ে ওয়াটার পাস হচ্ছে, এই জায়গাটাও বরফ হয়ে গেছে, আর কতজনা বরফের মধ্যে ছবি তুলছে। তোলো, কি আর করা যাবে, বিন্দাস। ও সামনে থেকে ভিউ কি অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর জায়গায় জায়গায় সাদা সাদা বরফ জমে রয়েছে। গোপ্রো বাবু ঠিক নিচ্ছ তো? এই যে সামনেও বরফ জমে রয়েছে, তবে একটু সাবধানে চালাতে হবে যেন রাস্তায় ব্ল্যাক আইস না থাকে। আই হোপ থাকবে না এখানে, কারণ এখানে বরফের পরিমাণই যতক্ষণ এত কম, রাস্তায় এত গাড়ি চলাচল করছে, ব্ল্যাক আইস থাকবে না। তবু সাবধানের মার নেই। আর এখান থেকে পাহাড়গুলো লাগছে দেখেছেন? ও ভিউ নাইস, চুম্বেশ্বরী ভিউ। কিন্তু ব্যাগগুলো একটু সাবধানে চালাতে হবে। এখানকার পুলিশ আর্মি খুবই ভালো, খুবই ভালো। আমার কাছে যে পারমিটটা ছিল সেই পারমিটটা শুধুমাত্র নিউ বাবা মন্দির পর্যন্ত, ওল্ড বাবা মন্দির যাওয়ার পারমিট নেই আমার কাছে। কিন্তু যেহেতু কলকাতা থেকে বাইক নিয়ে এত দূর এসেছি, শেষে বললো ঠিক আছে। আর তার সঙ্গে আমার প্রফেশনটাও জানলো, তো দুটো কারণে এরা বললো ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন, কারণ এখানে যে কোনো টাইমে বরফ পড়তে পারে। খুব ভালো, অসাধারণ, স্যালুট এনাদেরকে, স্যালুট, হ্যাটস আপ। এখান থেকে ভিউ অসাধারণ, আর এখান থেকে ছবিও তোলা যাবে অসাধারণ। কিন্তু আমি এখন যাবার সময় কিচ্ছু করব না, যা হবে ফেরার পথে। কারণ যাবার সময় আমি একদম টাইম লস করব না, একদম। কারণ সঙ্গে আরও কেউ থাকলে একটু সাহস পাওয়া যায়। যেহেতু আমি টোটালি একা রয়েছি, একা থাকাকালীন আমি কোনো রিস্ক নেবো না। আসার সময় যদি হাতে টাইম থাকে তখন ছবি ভিডিও করব। আর ভিডিও তো হচ্ছে, গোপ্রো তো ভিডিও করছেই। কোথাও দাঁড়াবো না, কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। পুরো মেঘ দেখুন, জাস্ট মেঘ। আর ওদিকে ওটা কি কাঞ্চনজঙ্ঘা? আর কাঞ্চনজঙ্ঘা, ও কি ভিউ, কাঞ্চনজঙ্ঘা। আর এদিকে দেখুন পুরো মেঘ। এখান থেকে এনাদের সাহায্য নিয়ে বেশ কয়েকটা ভিডিও, বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, বিন্দাস। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা বারবার দেখতে ইচ্ছে করছে, কাঞ্চনজঙ্ঘা বারবার দেখতে ইচ্ছে করছে। আর পুরো মেঘের স্তর, সাদা মেঘের স্তর। চলো এবার বেরোনো যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার ফিরতে হবে। কাঞ্চনজঙ্ঘা দেখেও যেন মন ভরছে না। সামনে কাঞ্চনজঙ্ঘা পুরো মাথা খাড়া করে দাঁড়িয়ে রয়েছে, মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর কত সুন্দর মেঘের চাদর, যেন মনে হচ্ছে মেঘের চাদর বিছিয়ে কাঞ্চনজঙ্ঘা বসে আছে। ও অসাধারণ, না আসলে এসব জিনিস দেখতে পেতাম না। ও দারুণ ডিসিশন, খুব ভালো ডিসিশন। আর সঙ্গে এখানকার পুলিশ এবং আর্মিকে হ্যাটস আপ, যারা আমার সুযোগ করে দিয়েছে এখানে আসার। ও সামনে মেঘটা দেখুন, মেঘটা দেখুন। ও আমি আর পারছি না, এত ভালো লাগছে। গোপ্রো কতটা নিচে পাচ্ছে জানি না, কিন্তু অসাধারণ লাগছে। ও যদি এই জায়গাটা থাকতো আরো ভালো লাগতো। ওই পাহাড়ের ওই সাইডটায় আছে, ওই পাহাড়ে মেঘটা পুরো আটকে আছে। এখান থেকে মেঘের চাদরটা দেখুন, শুধু মেঘের চাদরটা, ও সাদা মেঘের চাদরটা দেখুন, কি অসাধারণ লাগছে। এসে গেছি ওল্ড বাবা মন্দির। উপরে উঠতে হবে মন্দিরে, কিন্তু বাইকটা কোথায় রাখবো? একবার ঘুরে আসি ওদিক থেকে, তারপর বাইকটা এখানে রেখে জুতো খুলে তারপর মন্দিরে যাব। বাহ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা।
কিন্তু আমি বেশি দূরে আর যাব না, কারণ আমি বাইকটাকে এখানে ঘুরিয়ে ওই দিকটায় পার্ক করি, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে, এই দিক দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গাড়ি ঘুরিয়ে নি। খুব সুন্দর জায়গা লাগছে, আর আসার রাস্তাটা তো অসাধারণ, আর উপরে উঠতে হবে। চলো উপরে ওঠা যাক। এখানে জুতোটা খুলতে হবে, এখানে শোরুম, এখানে জুতোটা খুলে যেতে হবে, এখান দিয়ে উপরে উঠতে হবে বেশ কিছু সিঁড়ি ভেঙে। আর এদিকে হচ্ছে সেই মেঘ, এখানে বাইক রেখে দিয়েছি, ওঠা যাক। আচ্ছা নিয়ে নাও। হরভজন সিংজির ইউনিফর্ম, ওনার পোশাক, ওনার জুতো, ওনার বিছানা, ওনার পাকড়ি, আর এই মন্দিরটা সম্পূর্ণ একটা বাংকারের মধ্যে, আমরা বাংকারের মধ্যে রয়েছি। প্রচন্ড ছোট্ট সরু রাস্তা। এই দেখুন রাস্তা, দেখুন সরু রাস্তা, অপোজিট সাইড থেকে কেউ আসলে আর যাওয়া যাবে না, 1 মিনিট বেরিয়ে যাই। হয়ে গেল মন্দির দর্শন, এক অন্যরকমের অনুভূতি, বলে বোঝানো যাবে না। ও এখানে না আসলে ভীষণভাবে মিস করতাম। মনে হচ্ছে এখানে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু থাকার উপায় নেই, সন্ধে হয়ে যাবে, প্রায় 4টে বাজতে চললো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখন ছাঙ্গু যেতে হবে। চলো 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 চলো, হয়ে গেছে বাবা মন্দির দেখা, কিন্তু এখন আর একটা চাপের ব্যাপার হয়ে গেছে। এখান থেকে লোকাল ট্যাক্সি ড্রাইভার বললো আপনি তাড়াতাড়ি যান, চেকপোস্ট 5টার মধ্যে বেরোতে হবে, নাহলে আপনি আটকে যাবেন। কিন্তু হাতে টাইম কম, 4টের উপর বাজে, ভাগাও ভাই ভাগাও। কিন্তু পাহাড়ে ভাগানোটাও একটু রিস্ক, কিন্তু কিছু করার নেই, ভাগাও। একটু সাবধানেই চালাতে হবে, অ্যাভারেজ রিস্ক নেবো না, তার মধ্যে যেটুকু করা যায়। আপনাদেরকেও বলছি টাইম ম্যানেজমেন্ট করুন। আমাদের আজকে টাইম ম্যানেজমেন্ট আজকেও হয়নি, এই ট্রিপে টাইম ম্যানেজমেন্ট একদম হচ্ছে না। আপনারা আসলে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করবেন। কাঞ্চনজঙ্ঘা, আবার সামনে কাঞ্চনজঙ্ঘা, এইখানে দাঁড়িয়ে তখন ছবি তুলেছিলাম। ও হো, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, এইগুলো এমন এক একটা শিখর যেগুলোকে বারবার দেখলেও যেন মনে হয় মন ভরে না, মন ভরে না। এত ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে আমি তো ভাবতেই পারিনি। ওফ, এটা ভাগ্যের ব্যাপার, সবসময় ভাগ্যে থাকে না। আর নিচের মেঘ, ও হো ও হো। চলো, এখানে অনেক বাইকার দাঁড়িয়ে রয়েছে, এরা মোস্ট প্রবাবলি সিল্ক রুট যাবে, জুলুক হয়ে সিল্ক রুট যাবে। সো এদের হাতে টাইম অনেক আছে, কিন্তু আমি যেহেতু গ্যাংটক যাব, আমাকে এখন ভাগাতে হবে। আমাকে ভাগাতে হবে, ভাগাও ভাগাও ভাগাও। সামনের পাহাড়টাকে দেখুন, যেন মনে হচ্ছে সোনার পাহাড়। এই দিকটায় সূর্যের আলো পড়ছে না, আর ওইটায় ডাইরেক্ট সূর্যের আলো পড়ছে, পুরো সোনার পাহাড় মনে হচ্ছে, সোনার পাহাড়। ভাই তাড়াতাড়ি চল ছাঙ্গু। আর এখানে কি ঠান্ডা, ঠিকই বলেছে, এখানে যখন তখন বরফ পড়ে, মারাত্মক ঠান্ডা। 2 ডিগ্রি টেম্পারেচার ছিল কালকে রাতে, নাকি এখানে -16 ডিগ্রি টেম্পারেচার। এখানকার এক আর্মি পার্সোনালের কাছ থেকে জানতে পারলাম। বাবারে বাবা, ঠান্ডা। আমার সব থেকে বেশি হচ্ছে প্যান্টের নিচে ইনফার্নো আছে, তবুও ঠান্ডা লাগছে। আর হাতগুলো তো মনে হচ্ছে জমে যাচ্ছে, ভিতরে ওয়ার্মার নেই।
আমি যদি চেকপোস্ট পার হতে না পারি তাহলে আমাকে এখানে থাকতে হবে, আর এখানে থাকলে আমি কী করে থাকবো? আমার কাছে কিচ্ছু নেই। আর সমস্ত ট্যুরিস্টদের গাড়ি বেরিয়ে গেছে, কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই। নিউ বাবা মন্দিরে কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই, পুরো ফাঁকা। আমরা ছিলাম যখন তখন পুরো গাড়ি গিজগিজ করছিল, পুরো ফাঁকা। সামনের একটা গাড়ি যাচ্ছে, এটা লোকাল গাড়ি না ট্যুরিস্টদের গাড়ি জানি না, এই একমাত্র ভরসা। এর পিছনই আমাকে ভাগাতে হবে বাইক, তা নাহলে বেরোতে না পারলে, গ্যাংটক না যেতে পারলে মুশকিল হয়ে যাবে। ও সামনের ওই মেঘ, রোদ আসছে চোখে, কি অসাধারণ ভিউ। এখানে গাড়িগুলোকে এরকমভাবে ঢেকে রেখেছে কেন কে জানে। আর কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই, এটাই আমি চাপে পড়ে গেছি। ছাঙ্গু না যাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ছাঙ্গু 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 এখনো প্রায় 10 কিলোমিটার, ছাঙ্গু না যাওয়া পর্যন্ত। ভাগা ভাই ভাগা। এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন, নিচে মেঘ, ওইদিকে সূর্য। ও অসাধারণ, জাস্ট অসাধারণ। ও দারুণ লাগছে, দারুণ। আর আমি চাপে পড়ে গেছিলাম যে আমি একমাত্র লাস্টে রয়েছি, না আরো কয়েকটা গাড়ি এখানে আমি পেয়ে গেছি। যাক, সাহস পাওয়া গেছে, তাহলে সত্যিই চাপে পড়ে গেছিলাম আমি। এই মেঘ এখন অনেকটা নিচে দেখছেন, এই মেঘ আস্তে 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 উঠে আসবে। এইগুলো পুরো মেঘ হয়ে যাবে আস্তে আস্তে যত সময় যাবে। ওই জন্যই চেক পয়েন্ট থেকে তাড়াতাড়ি বার করে দেয়। চলো ভাই, তোমরা ছবি টবি তোলো, আমি কাটি। কাটলো ভাইয়া, কাটলো, ভাগলো। যাক, যা চাপে পড়ে গেছিলাম, এখন অন্তত শান্তি যে না, আমি অন্তত গ্যাংটক যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। এরা বেরোতে পারলে আমিও বেরোতে পারবো। আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছি, এত সুন্দর ভিউ, এ মিস করা যাচ্ছে না, মিস করা যাচ্ছে না। ওহো, ছবি ভিডিও আর কত তুলবো। উপর থেকে ছাঙ্গু লেক দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, যখন গেছিলাম, যখন দিনের আলো সুন্দর ছিল, তখন ছাঙ্গু লেকের জলটা নীল জল, অপূর্ব সুন্দর লাগছিল উপর থেকে। কিন্তু এখন জলের রং কালো মনে হচ্ছে, আর অতটাও সুন্দর লাগছে না দেখতে। এই ছাঙ্গুর টানে মনে হচ্ছে আমাকে আবার একবার আসতে হবে খুব তাড়াতাড়ি, আবার একবার আসতে হবে ছাঙ্গুর টানে। ছাঙ্গু এনজয় করতে পারছি না। ওরা কি বেরিয়ে গেল? ওদের তো ছাঙ্গুতেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, তো ওরা বেরিয়ে গেলেও খারাপ করবে না, কারণ ওদেরকেও তো বেরোতে হবে, গ্যাংটক যেতে হবে, তা নাহলে ওরাও যদি আটকে যায় মুশকিল হয়ে যাবে। আমার একা আটকানোর থেকে সবাই আটকে গেলে আরও বেশি বড় মুশকিল, তার থেকে আমি একা আটকানো অনেক ভালো। দেখা যাক ওরা কি করছে। ইয়াকগুলো বাড়ি চলে আসছে, এদের কাজ হয়ে গেছে, মানুষকে পিঠে করে ঘোরানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছে। ইয়াক, এই যে ছাঙ্গু লেক, আমার বাঁ সাইডে ছাঙ্গু লেক। ও নীল জলটা এখন পুরো কালো মনে হচ্ছে, সকালবেলায় পুরো নীল জল লাগছিল, এখন কালো। তো ঠিক আছে, চলো ছাঙ্গু, আবার একবার আসবো তোমার জন্য, শুধু তোমারই জন্য। এখানে কত 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 ইয়াক, ওরে বাবা, কত ইয়াক, কত ইয়াক। এখনো টুরিস্ট আছে এখানে, এখনো টুরিস্ট আছে। আমাদেরগুলো কই, আমাদেরগুলো কই? ওই তো আমাদেরগুলো। আমি ভাই বিশাল চাপে পড়ে গেছিলাম, বলছি আর পাস করতে দেবে না। এত বড় বড় সিন দেখেই ভয় লাগছে। যাক, ভেবেছিলাম ছাঙ্গু লেকে একটুও দাঁড়াতে পারবো না, কিন্তু ছাঙ্গু লেকে দাঁড়াতে পেরেছি। আর এদিকে দেখেছেন বরফ সাদা সাদা হয়ে রয়েছে পাথরের গায়ে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা। আর এখানে কত ইয়াক, কত ইয়াক। ভেবেছিলাম ইয়াকে দুধের চা খাবো, সেটাও আর হলো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাই বাই ইয়াক ভাই, তুমি মাথা নাড়িয়েছিলে কেন? ভয় পেয়ে গেছিলাম আমি। ছাঙ্গু ছাঙ্গু, নেক্সট টাইম আবার আসবো। আজকে অন্ধকার হয়ে যাওয়ায় ঠিকমতো এনজয় করতে পারলাম না, আবার আসবো, আবার আসবো। ছাঙ্গু থেকে বেরোতে বেরোতেই আমাদের অন্ধকার হয়ে গেল।
আর কোনো ট্যুরিস্টদের গাড়ি নেই, কিচ্ছু নেই। এই রূপ কজন দেখেছেন ছাঙ্গুর, যে কোনো ট্যুরিস্ট ফ্রি ছাঙ্গু? আমরা দেখছি এখন। অনেক দেরি হয়ে গেছে, এরা আমার জন্য দাঁড়িয়েছিল। এদের চলে যায়নি, কেন যায়নি জানি না। এদের চলে যাওয়াই উচিত ছিল। যাই হোক, ভালো, একসঙ্গেই যাই, অসুবিধা নেই। বড্ড ঠান্ডা, টেম্পারেচার মনে হচ্ছে মাইনাসে চলে এসছে। উপরে রেনকোটটাও পরে নিয়েছি, তাও ঠান্ডা কমছে না। এই দেখুন, রেনকোট পরে নিয়েছি, তাও ঠান্ডা কমছে না। মাইনাসে চলে এসছে মনে হচ্ছে টেম্পারেচার। গোপ্রো যদি নিতে পারে, সামনের ভিউটা অসাধারণ। মনে হচ্ছে আমরা এখনই মেঘের ভিতর ঢুকে যাব। আমাদের সোজাসুজি মেঘ, পুরো সাদা মেঘের একদম চাদর, যেন মনে হচ্ছে তুলো, সাদা তুলো। আবার আমরা উল্টো দিকে ঘুরে গেলাম। দাঁড়ান, ওই দিক থেকে ঘুরবো যখন, তখন দেখা যাবে। এই দেখুন, মনে হচ্ছে যেন আমরা মেঘের ভিতর ঢুকে যাচ্ছি। আমাদের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, দেখেছেন? পুরো মেঘের ভিতর ঢুকে যাচ্ছি আমরা। কি সুন্দর লাগছে। গোপ্রো নিতে পারছে তো জানি না। গোপ্রো, আরে কি সিন, কি অপূর্ব দৃশ্য। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা। কিন্তু এক্সাইটমেন্টে বাইকের স্পিড বেড়ে যাচ্ছে। বাইকের স্পিড বাড়ালে চলবে না। একে তো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে এত ফগ। গোপ্রো কিছুই নেবে না মনে হয়, পুরো অন্ধকার দেখাবে। প্রচণ্ড রিস্কি, কিচ্ছু দেখা যাচ্ছে না। পাহাড়ের বাঁকগুলো, এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে সাদা দাগগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই সাদা দাগগুলোই আমাদের এখান থেকে যেতে সাহায্য করছে। এই সাদা দাগগুলো না থাকলে বিপদে পড়ে যেতাম, বুঝতেই পারতাম না কোথায় ব্যাগ কোথায় ব্যাগ নেই। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, মেঘের মধ্যে দিয়ে। রিয়েল অ্যাডভেঞ্চার, দ্যাট রিয়েল অ্যাডভেঞ্চার। এটা অ্যাডভেঞ্চার বলবো না, মাথা মোটামো বলবো। এটা দুটোই, অ্যাডভেঞ্চারও প্লাস মাথা মোটামো। শীতে হাল খারাপ। আর এখানে পেট্রোল পাম্প থেকে 546 টাকার পেট্রোল ভরলাম, মানে 546 টাকায় আমাদের নাতুলা ঘোরা কমপ্লিট। ওরাও তেল ভরে নিচ্ছে, কারণ ট্যাঙ্কি সবসময় ফুল থাকা চাই, ট্যাঙ্কি ফাঁকা থাকলে চলবে না। আর আসার সময় এত ঠান্ডা লেগেছে, উফ, অবস্থা খারাপ, পুরো ঘাড় মার ব্যথা হয়ে গেছে ঠান্ডায়। কারণ হোটেলে গিয়ে যতক্ষণ পর্যন্ত না ঢুকতে পারছি ঘরের মধ্যে, ততক্ষণ শান্তি পাচ্ছি না। যাক, এতক্ষণে গ্যাংটকের মেন টাউনে ঢুকে গেছি। প্রচণ্ড আজকে ঠান্ডায় হাল খারাপ করে দিয়েছে, ঘাড়ে ব্যথা করছে। হেলমেট পরে থাকতে একদম ইচ্ছে করছে না। এখন রুমে গিয়ে একটা সুন্দর করে কফি খেতে হবে ঘ্যামা করে, তাহলে যদি এই ঠান্ডার কাঁপুনিটা কমে। কাঁপুনি চলে এসছে আজকে। ও হো, ডেঞ্জার ডেঞ্জার। এত ঠান্ডা, ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। প্রচণ্ড ঠান্ডা, আসতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাবা হরভজন সিং এর যে স্টোরিটা, সেটাই আপনাদেরকে বলা হয়নি। তো সেটাই এখন হোটেলে ফিরে এখন বলছি, যে বাবা হরভজন সিং এর যে স্টোরিটা, তিনি একজন ইন্ডিয়ান আর্মির সদস্য ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। শুধু সদস্য বলা ভুল, বীর যোদ্ধা ছিলেন। তো ইন্ডিয়া আর চীনের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন তিনি একটা কনসাইনমেন্ট নিয়ে যাচ্ছিলেন, এবং তখন তার অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই কনসাইনমেন্ট সমেত তিনি নদীতে পড়ে যান, এবং তার সেখানে মৃত্যু হয়, এবং তার বডিটা সেই নদীর জলের স্রোতে অনেকটা প্রায় 2 কিলোমিটার দূরে চলে যায়। আর যেহেতু সেই কনসাইনমেন্ট ইন্ডিয়ান আর্মির কাছে পৌঁছায়নি, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মিকে অনেক প্রবলেম ফেস করতে হয়, এবং পরবর্তী ক্ষেত্রে সেই গাড়ি বা তার মৃতদেহ পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে সবাই, তার যারা সহকর্মী ছিল, তারা সবাই ভাবে যে তিনি হয়তো পালিয়ে গেছেন, যুদ্ধক্ষেত্রে ভয়ে পালিয়ে গেছেন। তো সবাই সেই আলোচনা করতে থাকে, কিন্তু তিনি মৃত্যুর পর তার আত্মা এগুলো দেখতে থাকে যে এ কি, আমার সম্বন্ধে সবাই এই ধারণা নিচ্ছে। তার মানে একজন ইন্ডিয়ান আর্মি বা যে কোনো ধরনের সৈনিকের কাছে মৃত্যু অনেক ভালো, কিন্তু এই ভাগড়া, এই অপমান তারা সহ্য করতে পারে না। এবং তিনিও দেখছেন এই বদনাম নিয়ে আমি কখনো দিন মুক্তি পেতে পারি না। তো তিনি এই জিনিসটা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেন্স হন, এবং তিনি ভাবেন যে এটার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, যে সবার কাছে কি করে প্রমাণ করা যায় যে না আমি ভাগড়া নই। তো তখন তিনি করেন কি, সবাইকে স্বপ্নে আসতে থাকেন যে না আমি ভাগড়া নই, আমার এরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মৃতদেহ এই জায়গায় পড়ে রয়েছে। প্রথমে একজন দুজনা অতটা কেয়ার করেনি, তারপর যখন তার সহকর্মীদের বারংবার একই স্বপ্ন আসতে থাকে, তখন তারা জিনিসটা
সিরিয়াসলি নেয় এবং সেই জায়গায় তাকে খুঁজতে যায় এবং সেখানে তার মৃতদেহ পায়। এবং সেখানে মৃতদেহ পাওয়ার পর তারা বুঝতে পারে যে না, সে ভাগোড়া ছিল না, সে বীর যোদ্ধাই ছিল, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। আবার এই স্টোরিটা এরকমও শোনা যায় যে তিনি একা যুদ্ধ করেছিলেন, ইন্ডিয়ান আর্মির অন্যান্য জওয়ানরা মৃত্যু হয়ে গেছিল, তাদের মৃত্যুবরণ করেছিল, কিন্তু তিনি একা যুদ্ধ করতে করতে তিনি মারা গেছিলেন। তো মারা যাওয়ার পর তার দেহ নদীর জলে ভেসে গেছিল, তো সেই ক্ষেত্রে তাকে ভাগোড়া মনে করা হয়েছিল। যদিও এই দুটো স্টোরির মধ্যে একটু আমারও কনফিউশন আছে কোনটা ঠিক। তো যাই হোক, তিনি বীর যোদ্ধা ছিলেন, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। তো এইবার হচ্ছে বাবা হরভজন, তারপর তিনি ঠিক করেন যে না, তার মুক্তির দরকার নেই, তিনি ইন্ডিয়ান আর্মির হয়েই তিনি কাজ করবেন এবং তিনি ওই বর্ডারেই ডিউটি করবেন, অর্থাৎ তার মৃত্যুর পরেও তিনি ডিউটি করবেন। এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মির যদি কোনো সৈনিক বর্ডারে ডিউটিরত অবস্থায় একটু চোখ লেগে গেল বা ঘুমিয়ে গেল বা কোনো আলিস্যি আসছে, তো জোরে থাপ্পড় পড়ে, গালে জোরে থাপ্পড় পড়ে যে কেন তুমি ঘুমোচ্ছ, সঙ্গে সঙ্গে উঠে কাউকে দেখতে পায় না, কিন্তু গালে প্রচণ্ড জোরে থাপ্পড় পড়ে। এটা ইন্ডিয়ান আর্মির সৈনিকরা নিজেরাই স্বীকার করেছে। আজকে যারা ওখানে ছিলেন, যারা, তাদের কাছ থেকে আমরা শুনলাম, তো তারা স্বীকার করেছে যে হ্যাঁ, যদি কোনো রকমের চোখ লেগে যায় বা ঘুমিয়ে পড়ি, তো জোরে ডিউটিরত অবস্থায় খুব জোরে থাপ্পড় পড়ে। অর্থাৎ বাবা হরভজন সিং এখনো পর্যন্ত বর্ডারে ডিউটি করছেন এবং ইন্ডিয়ান আর্মির লোকেরা, ইন্ডিয়ান আর্মির স্টাফেরা এটা কিন্তু মনে করে। আর তাকে তার মৃত্যুর পরও ফুল স্যালারি দেওয়া হতো এবং সেই স্যালারি তুলতেন তার মা। 2006 সাল পর্যন্ত, মোস্ট প্রবাবলি 2006 সাল পর্যন্ত তার মা সেই স্যালারি তুলেছেন এবং তার মৃত্যুর পর আর তিনি বিবাহিত ছিলেন না, তার আর কেউ ছিল না, সেই জন্য আর সেই স্যালারি দেওয়া হয় না। কিন্তু তাকে সময় সময় ইন্ডিয়ান আর্মি প্রমোশন পর্যন্ত দিয়েছেন এবং তার যে জায়গায় গেছিলাম দেখতেই পেলেন, তার ড্রেস, তার ব্যবহারের জিনিসপত্র, একটা আলাদা ধরনের অনুভূতি, একটা আলাদা ধরনের অনুভূতি। ইন্ডিয়ান আর্মির প্রতি সম্মান, বাবা হরভজন সিং এর প্রতি সম্মান, দারুণ লেগেছে, খুব খুব ভালো লেগেছে। তো এটাই হচ্ছে মেন স্টোরি। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।